কাঠপাথরের জীবন থেকে একেবারে বেরিয়ে আমরা যখন একটু ভিন্ন স্বাদ খুঁজি, তখন হয়তো আমরা অনেক সময় বিভিন্ন ওয়েব সিরিজ, সিনেমা কিংবা এই সমস্ত দেখেই কাটাই। কিন্তু এর বাইরেও রয়েছে সাহিত্য চর্চা, এবং নতুন প্রজন্মের মধ্যে সেই সাহিত্য চর্চা আবারও জেগে উঠছেন। তার উদাহরণ আমাদের সাহিত্য জগতের নতুন কিছু লেখক লেখিকা। তেমনই এক লেখিকা আমার সাথে আজ রয়েছেন, মৃদুলা গড়াং। প্রথমেই আপনাকে আলাপ টিভিতে স্বাগত। ধন্যবাদ। প্রথমেই যে প্রশ্নটা রাখবো, যেটা দিয়ে শুরু করলাম, যে এখনকার প্রজন্মের মধ্যে লেখালেখিটা কমে গিয়েছে প্রায়, তো সেই জায়গায় দাঁড়িয়ে নতুন করে সাহিত্য চর্চা এবং প্রতিবাদের ভাষা হিসেবে আপনার কাছে সাহিত্য চর্চা, সেটা না, কমে গিয়েছে একদম বলবো না, হয়তো আমাদের অ্যাক্সেসের বাইরে অনেকটা আছে। অনেকে, যেমন আমি যদি একটু দূরের গ্রামাঞ্চলের কথা বলি, বাঁকুড়া, পুরুলিয়া, এরকম জায়গায় অনেক নতুন প্রজন্মের ছেলেমেয়েরা যারা লিখছে ফেসবুকে, হয়তো আমি তাদের লেখা টেখা পড়ি এবং যথেষ্ট ভালো, এবং অধিকাংশ ক্ষেত্রেই দেখছি তাদের লেখার মূল ভাষা, মূল সুর হচ্ছে প্রতিবাদ। তো সেই জায়গা থেকে আমরা যদি ব্যক্তিগত অনুভূতি থেকে লেখালেখি শুরুও করি, জীবনে প্রত্যেক লেখক লেখিকারই যেটা হয় প্রাথমিক পর্যায়ে, কিন্তু পরবর্তীতে গিয়ে লেখার মধ্যে প্রতিবাদের ভাষা থাকবে, সেটাই খুব স্বাভাবিক। কারণ ভীষণভাবে আমরা প্রত্যেকেই কোনো না কোনোভাবে বঞ্চনার শিকার। তো যার যেরকম বঞ্চনা, সেই জায়গা থেকে তার মধ্যে প্রতিবাদ করার সর্বোত্তম পর্যায়ে বোধহয় তিনি বেছে নিচ্ছেন কলমকে। প্রতিবাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত যেটা প্রতিবন্ধকতা, একজন নারী হিসেবে কখনো কি এই প্রতিবন্ধকতা আপনাকে লেখালেখিতে বাধা? নারী হিসেবে ব্যক্তিগতভাবে এরকম অনুভূতি আমার এখনও অবধি হয়নি। তবে হ্যাঁ, যখন আমি প্রতিবাদী কিছু লিখি, ফেসবুকের আমার নিজস্ব একটি পেজ আছে, সমাপ্তিকার খাতা বলে, তো সেখানে আমি যখন লিখি দেখি অন্যান্য কবিতার থেকে প্রতিবাদী যে কবিতাগুলো, যাতে একটু হলেও প্রতিবাদের প্রচ্ছন্ন সুর থাকে, সেগুলো মানুষ হয়তো পড়েন, সাইলেন্ট রিডার যারা আছেন পড়েন, কিন্তু তাদের মতামত বা তারা যে পড়েছেন সেই রিয়াকশানসগুলো থেকে তারা সযত্নে এড়িয়ে যান, এবং তা থেকে আমি হয়তো বুঝতে পারি যে মানুষ মেনে নিলেও ভয় বা যে কোনো কারণেই হোক সেই প্রতিবাদের সুরটাকে অ্যাক্সেস দিচ্ছেন না। আপনার জীবনে লেখালেখির প্রতি ভালোবাসা প্রথম কবে? আমি খুব ছোট থেকেই আমার পরিবার এই লেখালেখি বা সাহিত্য, গান বাজনার জগতে যুক্ত। তো কাকু ছিলেন, আমার ছোট কাকু দিশারি পত্রিকার সম্পাদক ছিলেন। আমি দেখেছি বাড়িতে অনেক স্বনামধন্য লেখক, গায়কদের, গায়িকাদের, লেখিকাদের আনাগোনা। তখন অনেক ছোট ছিলাম, বিষয়টা খুব বুঝতাম না, কিন্তু হ্যাঁ, লেখালেখি যে চর্চা বা জগৎ, সেটাকে আমি দেখেছি খুব কাছ থেকেই, কিন্তু কখনো নিজে লিখবো এরকম ভাবিনি। প্রথম শুরু স্কুল ম্যাগাজিনে সবার মতোই যা হয় টুকটাক লেখা, তারপরে ডায়েরিতে কিছু কিছু ছোট নোটসের মতো, কোটেশনের মতো লেখা, সেখান থেকে প্রথম লিখি আমি একটি ডিজিটাল পত্রিকাতে, তারপর নির্বাণের হাত ধরে প্রথম বই প্রকাশ। আচ্ছা, আপনার কাছে ইংরেজি নাকি বাংলা, শেক্সপিয়ার নাকি রবীন্দ্রনাথ, কোনটা? না, দুটোই, কারণ এক ভাষা আর এক ভাষাকে বাঁচিয়ে রাখে। আমরা অন্য একটি ভাষার সাহিত্য না পড়ে বুঝতে পারবো না আমার ভাষার সাহিত্যের কতটা সম্মান তাদের কাছে আছে, এবং বিশ্ব পরিসরে আমার ভাষা কত মানুষের কাছে পৌঁছেছে বা তারা কোন চোখে দেখছেন। তো আমি দুটোকেই পড়তে বলবো। অবশ্যই মাতৃভাষা আগে, মাতৃভাষা মাতৃদুগ্ধ সময় তো আমরা জানি, কিন্তু দুটো ভাষাই, যে কোনো দুটো কেন, মানে যে কোনো যদি কোনো মানুষ দুটো, তিনটে, চারটে যে কোনো ভাষা পড়তে সক্ষম হন, অবশ্যই পড়ুন সব ভাষা। একজন লেখিকা হিসেবে নারীবাদ বিষয়টাকে কেমনভাবে দেখছেন? লেখিকা হিসাবে আমি যদি লেখিকা নাও হতাম, আমার কাছে নারীবাদ মানে হচ্ছে পুরুষের বিরোধিতা নয়, সমাজের শেকড়ে বসে থাকা পুরুষতান্ত্রিকতার বিরুদ্ধতা, যা নারীকে প্রথমে নারীভাবে পরে মানুষ। আমি চাইব মানুষ আগে, তার বায়োলজিক্যাল আইডেন্টিটিটা সরিয়ে নারী আগে মানুষ পরে নারী, এই জায়গাটাকে আমি ভাবি। নতুন প্রজন্ম যারা এখন নতুন করে লিখতে শুরু করছেন, লিখতে চাইছেন, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? নতুন যারা লিখছেন তাদের বলবো, পড়ুন, ভালো কোয়ালিটি লেখা
জন্য ভালো পড়তে তো হবে, এবং ভালো পড়া মানে আমার কাছে শুধুমাত্র প্রথিতযশাদের পড়া নয়, সমসাময়িক যারা লিখছেন, কারণ আমি জানতে পারবো না যে আমার আশপাশে কি চলছে বা মানুষ কি ভাবছেন। যারা লিখছেন তারা আমার থেকে কতটা উন্নত ভাবছেন বা তারা কোন চোখে সমাজকে দেখছেন। তো সবার দৃষ্টিভঙ্গি যদি আমি কনজিউম না করি কিছুটা, তার সাথে আমি নিজেকে যতক্ষণ না মেশাতে পারছি, নিজেকে সেই জায়গায় দাঁড় করিয়ে ট্যালি করতে পারছি, ততক্ষণ আমার লেখাও বোধহয় উন্নততর হবে না। তো পড়তে হবে সমসাময়িক এবং প্রথিতযশা, দু তরফকেই পড়তে হবে। অর্থ উপার্জন এবং অর্থ উপার্জনের তাগিদে পড়াশোনা করা, এর পাশাপাশি সাহিত্য চর্চা, এটা কি একে অপরকে আদৌ সাহায্য করে, নাকি স্বাধীন চেতা হতে গিয়ে কোথাও একটা বাধা দিচ্ছে? সাহিত্য চর্চা কখনোই বোধহয় খুব বেশি অর্থ উপার্জনের মাধ্যম আগেও ছিল না, এটা মনে হয় আমার, এবং এখনও নয়। তার সবথেকে বড় উদাহরণ বোধহয় কবি জীবনানন্দ দাশ। তো এটা বলার অপেক্ষা রাখে না। তবে হ্যাঁ, যদি ব্যক্তিগতভাবে কেউ নিজস্ব রুজি রোজগারের জায়গাটি নিশ্চিত করে সাহিত্য চর্চার দিকে এগোন, তবে বোধহয় তিনি সেই নিশ্চিত জায়গা থেকে সাহিত্যের প্রতি যে অনুরাগটা বা তাঁর সাহিত্য চর্চার যে জায়গাটিকে আরও বেশি সময় দিতে পারেন, কারণ তার ওই যে জীবন নির্বাহের যে চিন্তাজনক বোঝা বলা হয় যাকে, সেইটি থেকে তিনি সরে থাকতে পারেন। তো সাহিত্য চর্চা আরও স্মুথলি তার এগোতে পারে। আচ্ছা, সব শেষ প্রশ্ন একটা, সেটা হচ্ছে আপনার এই লেখালেখি জীবনে এখনো পর্যন্ত এমন কোনো ঘটনা যেটা খুবই স্মরণীয় এবং লেখালেখির জীবনে আপনার এই জিনিসটা আপনার কাছে স্মরণীয় হয়েই থাকবে? এটি আমার কাছে খুব স্মরণীয় অবশ্যই হয়ে থাকবে, আমৃত্যু। কারণ আমার কাছে এটা খুব আবেগবিহ্বল একটা বিষয়। বাবা মাকে হারিয়েছি অনেক আগেই, দুজনেই চলে গেছেন, কিন্তু কোথাও গিয়ে তো তারা রয়েছেন। আজকে যখন প্রথম আমার নির্বাণ বুকসের তরফ থেকে আমার প্রথম বই প্রকাশের বিষয়টি ফোন করে আমাকে নিশ্চিত করা হয়, সেই সময় আমি আনন্দে কেঁদে ফেলি যে আমার লেখা মলাট বন্দি হয়ে পাঠকদের কাছে আসতে চলেছে। সেইটি যদি বাবা মা দেখতে পেতেন মানস চোখে, সেই যে আনন্দটা, সেটা থেকে তারা বঞ্চিত হলেন, এটি আমাকে খুব কষ্ট দেয় এবং আনন্দও দিয়েছিল। তাদের না থাকাটা, অনুপস্থিতিটা সেই দিন আমি খুব অনুভব করেছিলাম। নিশ্চয়ই পারবেন। আপনার জন্য অনেক শুভেচ্ছা রইল, কারণ রবীন্দ্রনাথ ঠাকুর, কবিগুরু রবীন্দ্রনাথ, তিনি যদি সকলকে হারিয়ে সব কিছু হারিয়েও এমনভাবে সাহিত্য চর্চা করতে পারেন, তাহলে নিশ্চয়ই আপনি পারবেন। দেখছিলেন আলাপ টিভি, সঙ্গে ছিলাম আমি মন্দিরা।